ওই শালা ছোকরাকে আমি দেখে নেব। মিথ্যা সাক্ষী দেবার কারণে 420 ধারা আমি মামলা ঠুকে দেব। নগদ 100 টাকা নিয়ে চোরের উপর বাট পারি। হ্যাঁ, নিশ্চয়ই আতাউদ্দিনের কাছ থেকে বেটা 200 টাকা পেয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, আদালত তো আপনাকে জেল দেয়নি, জরিমানা করেছে। হাইকোর্ট করলে আমরা জিতে যাবই। জামানা একেবারে পাল্টে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না। সকলেই চায় সকলের উপর টেক্কা দিতে। আমিও আবু নসর মুক্তার বাঘ আর মহিষকে একসাথে পানি খাওয়া যায় কিভাবে সে আমি জানি। সময়টা ছিল ব্যক্তির আত্মসত্তালোপের, সামন্তবাদ ক্ষয়িষ্ণু প্রায়, পুঁজিবাদের বিকাশের ধারা শুরু হয়েছে, গণতন্ত্রের নতুন হাওয়া লাগতে শুরু করেছে সর্বত্র। এমনি এক সময় এক সামন্ত পরিবারে 3 পুরুষের শেষ পুরুষ সিরাজউদ্দিন তালুকদার উত্তরাধিকার সূত্রে প্রভাব প্রতিপত্তি না পেলেও মেজাজটা পেয়েছিলেন, আর লাভ করেছিলেন কিছু বিত্ত। পূর্বপুরুষের একটা তালুকের 3.5 আনা অংশের মালিক ছিলেন তিনি। সেই গর্বে সর্বক্ষণ স্ফীত থাকতেন। কারো টু শব্দ তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু গ্রামের মানুষ তার করতালি মেনে নেবার জন্য প্রস্তুত ছিল না, বরং তারা অগ্রাহ্য করে যেত তাকে। সেই জ্বালা মেটাতে যখন তখন আদালতে ছুটতেন। 1 ধারা 2 ধারা থেকে আরম্ভ করে 787 ধারা পর্যন্ত ঠুকে দিতেন। আর এ ব্যাপারে আবু নসর মুক্তার ছিলেন তালুকদার সাহেবের ডান বাম 2 হাত, এবং সে সঙ্গে সলা পরামর্শ বুদ্ধি বিবেচনায় একখানি নির্ভরযোগ্য আড়ত। মোকদ্দমা কোর্টে ওঠার আগে মুক্তার সাহেব সাক্ষীদের মিথ্যা কথার প্যাঁচগুলো একটু একটু করে কষে দিতেন। তারপরও একের পর এক হার হচ্ছিল তালুকদার সাহেবের। একদিন তিনি উপলব্ধি করলেন তার পরাজয়ের কারণ। তারপর শুরু হলো নতুন প্রতিযোগিতা। তালুকদার সাহেব তার শরীর আবু নসর মুক্তারের সঙ্গে 1 ধারা 2 ধারা থেকে আইনের সর্বোচ্চ ধারায় জড়িয়ে পড়লেন। আবু নসর মুক্তার ঠান্ডা মাথায় সূক্ষ্ম প্যাঁচে কাবু করছিলেন তালুকদার সাহেবকে। একে একে মামলায় হার হচ্ছিল তাঁর। যতই হার হচ্ছিল ততই ক্ষিপ্ত হচ্ছিলেন তিনি। কিন্তু এক সময় বুঝতে বাকি রইল না, মুক্তার তাকে সম্পূর্ণ ধরাশায়ী না করে ছাড়বে না। চূড়ান্ত আঘাতটি এলো হাইকোর্ট থেকে। আবু নসর মুক্তার মামলায় খরচের ডিক্রি পেয়েছেন। যেহেতু ঋণ পরিশোধের সুযোগ ছিল না, তাই মুক্তার সাহেব আদালতে তালুকদারের জীর্ণ বাড়ি, হাজা পুকুর, মজা দিঘি সব নিজের নামে নিলাম করে নিয়েছেন। তালুকদার বাড়িতে গিয়ে উঠবো, নাই টিনের ঘর ভাঙ্গে নতুন দালান তুলবো। 3 পুরুষের বাস ওই তালুকদার বাড়ি। আর যাই হোক, তালুকদারের ভিটে ছাড়া করাটা উচিত হবে না। তালুকদার নিজের বাড়িতেই থাকবে। নিজের টাকা খরচ করে জীর্ণ বাড়ির রোশনাই বাড়াই দেব। আর মুক্তার বাড়িতে উঠবো নতুন দালান। মুক্তার শব্দটা শুনতে খুবই খারাপ। ব্রিটিশ আমল নাই যে টাকা খরচ করে নতুন পদবি কিনে নেব। তালুকদার তালুকদারের বাড়িতেই থাকুক, আর আমার সম্মানটাও বাড়ুক। এতদিনের সম্পর্ক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে খোকা, তুমি কবে এলে? আমি গত সপ্তাহে এসেছি চাচা। ও, তালুকদার সাহেব কোথায়? আছে ভেতরে, অসুস্থ। তাই নাকি? হ্যাঁ। চলো চলো, ঘরে চলো। গায়ে জ্বর, তালুকদার সাহেবের এরকম অবস্থা হয়েছে? না না, এ তো ঠিক নয়। এ খোকা, তালুকদার সাহেবের এরকম অবস্থা হয়েছে, তুমি আমাকে আগে জানাওনি কেন? এ তো শক্ত অসুখ বলে মনে হচ্ছে। গাঁও গ্রামে কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, এভাবে পড়ে থাকলে তো উনি মারা পড়বেন। তালুকদার সাহেবের চিকিৎসা করাতে হবে, বড় ডাক্তার দেখাতে হবে। আমরা থাকতে উনি এভাবে মারা পড়বেন তা তো হতে পারে না। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলতে পারো? তা তো বলতে পারবো না। ওই বিমল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, বিমল ডাক্তার বলল। বিমল আবার ডাক্তার হলো কবে থেকে?
গ্রামের মুখ্য সূক্ষ্ম চাষাবুষো মানুষ যারা ওষুধের নাম জানে না, তারা বিমলের কাছে যায় ওষুধের নাম জানতে। আরে জ্বর হলে কুইনাইন আর পেটের পীড়া 4 দাগ মিক্সচার, এ তো অনেকেই দিতে পারে। আপনি চিন্তা করবেন না তালুকদার সাহেব, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ঢাকার সবচেয়ে বড় ডাক্তার আপনার চিকিৎসা করবে। ঢাকায় এখন বিদেশ থেকে বড় বড় ডাক্তার এসেছে, ঢাকার আগের ঢাকা নেই। কত শান শওকত, রাস্তাঘাট, আয়ুব খান ঢাকার চেহারা একেবারে বদলে দিয়েছে। এই যে কমলাপুর রেল স্টেশনের কথাই ধরো, এশিয়ার সবচেয়ে বড় স্টেশন করে ফেলেছে। ও তুমি তো আবার ঢাকায় থাকো। তা তোমার বিয়ে পরীক্ষাটা কেমন হলো বাবা? জি ভালো। হ্যাঁ তা তো হবেই, তোমার গায়ে তালুকদারি রক্ত। জ্ঞান বলো, শিক্ষা বলো, এগুলো কি চাষাবুষুদের ব্যাপার? আজকাল অবশ্য জামানা পাল্টেছে, যা দেখা যাচ্ছে যে চাষা ভুষো মজুর তারাও তোর পাশে। চাষাবুষুরা রাজনীতিতে আসলে রাজনীতির কি আর কোনো ইজ্জত থাকে? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি, রাজায় রাজায় যুদ্ধ। তাই সব কি হচ্ছে? যাকে ওসব নিয়ে আমাদের নাক না গলালেও চলবে, তবু 2-4টে মিটিং এ যেতে হয়। আয়ুব খান সাহেব দেশের উন্নতি করতে চাচ্ছেন, আমরা যদি তাকে হেল্প না করি তাহলে কি চলে বাবা? কি বলো? জি। তারপর আল্লাহ তাআলা 2-4টে পয়সা করে দিয়েছেন, এখন যদি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে কি চলে? তা বাবা গ্রামে কিছুদিন আছো তো? হ্যাঁ কিছুদিন আছি, পরীক্ষার রেজাল্ট না হওয়া পর্যন্ত আছি। তারপর কি করবে ভেবেছো বাবা? একটা চাকরি বাকরি করতে হবে। হ্যাঁ খুব ভালো কথা, ভালো এবং সৎ সিভিল সার্ভেন্ট চাই। 47 সাল থেকে 67 সাল পর্যন্ত চলে গেল। যাকে বাবা, আমার আবার ওই থানায় একটা মিটিং এ আছে, ওসি সাহেবের ওখানে যেতে হবে। আসি তালুকদার সাহেব, আসি। ভাবি সাহেব একটু শুনবেন? উনি কি বলে গেলেন? কি বললেন? আমাদের এ বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, পুকুর দিঘি সব আগের মতোই আমাদের দখলে থাকবে। মুক্তার সাহেব নিজের টাকায় বাড়িঘর সব ঠিক করে দেবেন। তারপর বিলেত ফেরত ডাক্তার দিয়ে তোমাকে চিকিৎসা করাবে। তারপর তারপর কি বলবে? উনি খোকা মানে খোকার সাথে? খোকার সাথে কি? খোকার সাথে নিশির বিয়ে দিতে চান। কি ওই ওই বোবা মেয়েটার সাথে আমাদের আমাদের খোকার? বুঝলে বাবা, 1947 সালের পরে আমরা ভেবেছিলাম পাকিস্তান একটা খাঁটি মুসলমান রাষ্ট্র হবে, কিন্তু কিছু গোরা হিন্দু কিছুতে এই দেশ ছাড়লো না। না আরে বাবা, তোমাদের জন্য তো দিয়েইছি, এত বড় দেশ ইন্ডিয়া, বিরাট বড় জায়গা, তোমরা সেখানে চলে যাও। আবু নসর মুক্তার কম যাই না। এমন প্যাচ কষে দিয়েছি যে বুড়ো দূর দূর করে পালিয়ে গেল। এই ফার্নিচার গুলো নেবারও সময় পেল না।
বাহ বাহ, সিং, হরিণের সিং। বুড়োর রুচি ছিল বটে। হ্যাঁ, তা বাবা, চাল ডাল তো তোমার শাশুড়ি দিয়ে দিয়েছে, আমি কাঁচা বাজারটা করে দিয়ে যাই। আমার আবার রাতের ট্রেনেই ফিরতে হবে বাড়ি। আজকের রাতটা থেকে গেলেই তো পারতেন। না, থানায় গুরুত্বপূর্ণ মিটিং আছে। সময়টা তো বুঝতেই পারতেছো। কি বাটি বাটি কি না, আজকে না, আজকে না, আরেকদিন, আরেকদিন খাবো। ঘুমাবো? না 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 না, আজকে না, আজকে না, আরেকদিন এসে ঘুমাবো, আরেকদিন এসে ঘুমাবো। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন, আরেকদিন, আরেকদিন। থাকো থাকো মা, মা থাকো। এখনো 1 ঘন্টা বাকি, নোটটা ছেড়ে গেলে পারতে। না, 1 ঘন্টা কি আর এমন হবে, বরং কাল এসেই করি। বুঝলে ছোকরা, এটা বিয়ে করে ফেলো, কাজে মন বসবে। তাই ভাবছি, দেখি ওরকম কিছু একটা পাই কিনা। ভালো চাকরিও পেলাম, বাড়িও পেলাম, আর তাছাড়া যে দিনকাল পড়েছে, শ্বশুর ছাড়া মনে হয় কিছু হবে টবে না। এই কালা বোবা কানা। এই এলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু গল্প সল্প করি। সকালে তো একবার হলো। হ্যাঁ, আরে না না, তখন কথা শেষ হলো কোথায়? ওই যে বলছিলাম আপনাকে আমার স্ত্রীর কথা, বুঝলেন? গলাটাও বেশ মিষ্টি, এই যেমন ধরুন গলার ওঠানামা, ঠিক আপনাকে বলে বোঝাতে পারবো না। কাল রাতে রবি ঠাকুরের বিসর্জন থেকে পাঠ করছিল, কখন যে ভোর হয়ে এলো টেরেই পেলাম না। মাঝে মাঝে ব্যাখ্যাও করছিল। আসলে ওর নানিমা ছিল বাংলা সাহিত্যের বিশাল পণ্ডিত, ওনার কাছ থেকে পেয়েছে সব গুণ। রবি ঠাকুরের সাথেও তার নাকি ছিল পরিচয়। মাঝে মাঝে গানও গেয়ে শোনায়, ভারী মিষ্টি গলা। ভাবছি বাসায় একটা গানের আসর করব,
না না দাদা, না কিন্তু করতে পারবেন না। ভাবি সাহেবকে নিয়ে আসতে হবে, ভীষণ ভালো লাগবে আপনাদের। না না, নিজের বউ বলে বাড়িয়ে বলছি না, শুনলেই বুঝতে পারবেন। অবশ্য তো বলবেন নিজের বউ বলে একটু বাড়িয়েই বলছি, তা ধরেন যে সবাই তো একটু একটু বাড়িয়েই বলে। নিজের বউ গান জানে, কবিতা জানে, স্বামী হিসেবে তো বুঝতেই পারছেন। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে যখন বাসায় ফিরি, তখন ওর কণ্ঠে একটু গান, একটু কবিতা শুনলে মনটা একবারেই ভরে যায়। তাছাড়া গান আর কবিতার কথা যাই বলুন না কেন, সংসারের টুকিটাকি বিষয় সে যে কথাগুলো বলে, তা শুনলেও সংসারের উপরে একবার মায়া জমে যায়। পড়াশোনা কেমন হচ্ছে রে তোর? ভালো। চল বারান্দায় গিয়ে একটু বসি। জি। বাইরে জ্যোৎস্নার আলো, আমাদের গ্রামের মতোই ঢাকা শহরের জ্যোৎস্না। চল। চল। কতদিন গ্রামে যাইনি, তোর গ্রামের কথা মনে পড়ে? চল সামনে দিন সাতেক ছুটি নিয়ে গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসবো। সব হয়তো আগের মতোই আছে, পুকুর পাড়, নিম গাছ, কোনার জাম গাছটা। বাবা মার কথা মনে পড়ে? বাবা মার কবর জিয়ারত করা হয় না অনেক দিন, সব কেমন এলোমেলো হয়ে গেল। গ্রামে গিয়ে বা কি হবে? কি আছে আমাদের গ্রামে? তোর জন্য এনেছি। হ্যাঁ, তোকে আমি গান শেখাবো। ওস্তাদের সঙ্গে কথা হয়েছে, কাল থেকে উনি আসবেন।
রে গা মা গা মা পা গা মা নি ধা নি সা সা নি ধা নি ধা পা ধা পা মা গা রে গা নি সা আজা সাহেব, দিন সাতেক আপনাকে একটু বাড়তি দায়িত্ব পালন করতে হবে, কারণ আমি 7 দিনের জন্য ছুটি নিয়েছি। ঠিক আছে, সে আমি দেখব, কিন্তু হঠাৎ ছুটি? আপনি তো কখনো ছুটি নেন না। না মানে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই।
অফিসে অফিসে যাব না, এই 7 দিন ছুটি নিয়েছি, যাব না। তুমি আমি একসাথে ঘুরবো, তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। আগুন
চুপচাপ বসে কি ভাবছেন? না কিছু না। চালানটা আসতে আরো 3 দিন দেরি হবে। এর মধ্যে হরতাল পড়লে আরো দেরি হতে পারে। সেই ক্ষেত্রে মাওলা ব্রাদার্সের ব্যাপারটা কি করব? সেক্ষেত্রে ডেলিভারি তারিখও পিছিয়ে দিতে হবে। দেখুন তো দাদা স্লোগানগুলো ঠিক হয়েছে কিনা। পূর্ব বাংলার স্বায়ত্তশাসন দিতে হবে, দিয়ে দাও। আইয়ুবের তখতাও জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কর্মচারী কর্মকর্তা ঐক্য ফোরাম, এক হও এক হও। 6 দফা 11 দফা মানতে হবে, মেনে নাও। দাদা ভাবছি নিজে কিছু পোস্টার লিখে এই অফিসে দেয়ালে লাগিয়ে দেবো। তাছাড়া একজন গণতন্ত্রী হিসেবে তো আমাদের দায়িত্ব এই গণজোয়ারে সামিল হওয়া। আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। কই না তো। শ্বশুরের কথা ভাবছেন নিশ্চয়। না না, তা কেন? উনি তো আইয়ুবের পতন সময়ের ব্যাপার মাত্র। ছাত্রদের হিম্মত আছে বটে, কি ঘোলটাই না খাওয়াচ্ছে। আমি কিন্তু ভীষণ আশাবাদী। আন্দোলনের চেহারাটাই অন্যরকম। পূর্ব বাংলার মানুষ এমন কি কখনো দেখেছে মিছিলে এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? ঠিক, তোমার সাথে আমি একমত। অনেক আন্দোলনের ইতিহাস আছে আমাদের। ব্রিটিশদের বিরুদ্ধে অনেক মুভমেন্ট করেছি আমরা, 21 ভাষা আন্দোলন। কিন্তু অন্যান্য আন্দোলনগুলো ঠিক এরকম নয়। কোনো আন্দোলনই প্রদেশ জুড়ে মানুষকে এভাবে আন্দোলিত করতে পারেনি। 1 মিনিট। আরে খোকা, আয় আয় ভেতরে আয়। হ্যাঁ আয়, বস। এ হচ্ছে জামিল, স্যাকের সক্রিয় নেতা। আচ্ছা না ভাই, নেতা টেতা কিছু নেই, সাধারণ কর্মী। আর ওই সামদানির সাথে তো আগেই পরিচয় হয়েছে। আর ও হলো আমার বন্ধু। তো আমি কিন্তু মনে করি এই আন্দোলন শুধুমাত্র একটি পার্লামেন্ট বা গণতন্ত্রের জন্য নয়। দেখবেন এই আন্দোলন অন্যদিকে মোড় নেবে। স্বায়ত্ত শাসনের দাবি কেমন জোরালো হয়ে উঠেছে দেখেছেন? তা ঠিক। আমি একটু চায়ের কথা বলে আসছি। কি ঝালমুড়ি চলবে? পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আর তোমার নিশ্চয় ঝালটা একটু বেশি। সাথে সর্ষের তেলটাও একটু বেশি দেবেন। ঠিক আছে। খুবই অমানবিক, পুলিশকে যেভাবে লেলিয়ে দেয়া হচ্ছে। অমানবিক না বলে বর্বর বলা উচিত। 144 ধারা জারি করে এক ব্যক্তির পিকেটিংও নিষিদ্ধ করা হয়েছে। আমার মনে হয় কি জানো, ওরা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার মতো অবশ্য অনেক কিছুই ঘটছে। যে আন্দোলন সীমাবদ্ধ ছিল ছাত্রদের মধ্যে, সে আন্দোলন আজ শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়ছে, সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। অফিস আদালতও তার বাইরে নয়। আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি ডাকভুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বা বাইরে যেসব দোদুল্যমানতা বা পরস্পর বিরোধিতা ছিল, তা কিন্তু অনেকটা কেটে গেছে। তবে শ্রমিকদের আন্দোলন নিয়ে একটু আধটু সমস্যা আছে। কারণ এই আন্দোলনের পাশাপাশি শ্রমিকরা যেভাবে মালিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, তাতে করে কিন্তু মালিক বিভ্রান্ত হচ্ছে। এত বড় গণ আন্দোলন, সমস্যা কিছুটা তো থাকবেই। সমস্যা দূর হয়ে যাবে সাথে। ডাক বা স্যাকের ঐক্য জোটভুক্ত দলগুলোর ভিতরেও তো বিভ্রান্তি ছিল, সেখানেও সমস্যা ক্রমশ দূর হয়ে যাচ্ছে। সবাই দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছে। আচ্ছা বলতে পারো আগরতলা ষড়যন্ত্র মামলার কি হবে? কি আর হবে? সকল মামলা শুধু তুলেই নেবে না, শেখ মুজিব সহ সকল রাজবন্দীর মুক্তি দিতে বাধ্য হবে। শুধু তাই নয়,
11 দফা 6 দফার দাবিও সফল হবে। আয়ুব শাহী বুঝবে শুধুমাত্র ডান্ডা পিটিয়ে সব হয় না। জাগ্রত জনতার এই উচ্ছলতা রুখবে সে শক্তি কই? জনতা তো আর ঘুমের মধ্যে নেই, জনতা আজ জেগে উঠেছে। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা। সত্যিই তাই। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা, এই জনতা। বিচারপতি, তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। তিন চার 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 1 2 3 4